আসসালামু আলাইকুম। ভার্সিটি ভর্তি ইচ্ছুক ছোট ভাই ও বোনেরা, তোমাদের জন্য আজকে আমি মহাকর্ষ এবং অভিকর্ষ এই অধ্যায়টা করাবো। এই অধ্যায়টা কৃষি গুচ্ছ এবং ভার্সিটি গুচ্ছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে তুমি ধরে নিতে পারো এই অধ্যায় থেকে এই বছর তুমি ২টা কোশ্চেন পাবে। এবং এই ২টা কোশ্চেন আমি তারপরে ক্লাস শেষে একেবারে স্পেসিফিক করে দিব যে এগুলোর বাহিরে এই টপিকগুলো একটু মানে স্পেশালি দেখবে। সেই টপিকগুলো আমি পড়িয়ে দিব এবং তারপরেও বলে দিব যে এই টপিকের এই অঙ্কগুলো থেকেই আসবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে মহাকর্ষ পড়ব এবং অভিকর্ষ পড়ব। মহাকর্ষ হচ্ছে মহাকর্ষর ক্ষেত্রে আমাদের অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষের ক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। এই মহাবিশ্বের ভিতরে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ হচ্ছে এই দুইটা বস্তুর ভিতরে দুইটা বস্তুর মধ্যে একটা হইতে হবে দুইটা বস্তুর মধ্যে একটা হইতে হবে পৃথিবী, রাইট? তাহলে মহাকর্ষ বল হচ্ছে যে যে কোনো দুইটা বস্তুর ভিতরে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। আর এই দুইটা বস্তুর ভিতরে একটা যদি পৃথিবী হয় তখন সেটাকে আমরা কি বলতেছি অভিকর্ষ। কিন্তু তাহলে বলো এই অভিকর্ষ দুইটা বস্তুর ভিতরে একটা পৃথিবী, বাট এটা তো মহাবিশ্বেরই দুইটা বস্তু, রাইট? তাহলে এই অভিকর্ষ এক ধরনের কি বলতো, অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। তাহলে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কিন্তু অভিকর্ষ না। কারণ কি, আমি যদি বলি আমার আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল এটি কিন্তু মহাকর্ষ বল, আমার আর পৃথিবীর ভিতরে যে আকর্ষণ বল সেটা একই সাথে মহাকর্ষ বল এবং একই সাথে হচ্ছে কি অভিকর্ষ বল। একই সাথে মহাকর্ষ একই সাথে অভিকর্ষ। তাহলে আমরা বলতে পারি সকল অভিকর্ষ মহাকর্ষ, রাইট? সকল অভিকর্ষ মহাকর্ষ। বাট সকল মহাকর্ষ অভিকর্ষ, সকল মহাকর্ষ কি হবে না? অভিকর্ষ বল হবে না, বল নয়। তাহলে এই কোশ্চেনটা আমাদের থিওরি হিসাবে এই মেডিকেলে ইতিপূর্বে আসছে, আনফোর্সিস মেডিকেলে আসছে এবং থিওরি হিসাবে এই কোশ্চেনটা আসার মানে সম্ভাবনা আছে। তারপরে আমরা দেখি এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা কিভাবে কাজ করে। ধরো এই M1 এবং M2 বরের দুইটা বস্তু, এই মহাবিশ্বের ভিতরে M1 আর M2 বরের দুইটা বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। সেক্ষেত্রে এরা একে অপরকে নিজের দিকে টান দিবে, আকর্ষণ করবে। সে আকর্ষণ বলের মানটা এই যে বস্তু দুইটা, এই বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে d ধ্রুবক থাকতে হবে। d মানে দূরত্ব, দূরত্ব দুইটাকে ফিক্সড রেখে, এই যে আমার দুইটা হাত দেখতে পাচ্ছ, এই হাতের একটা ভর আছে, এই হাতের একটা ভর আছে। এখন এই দূরত্ব যদি ফিক্সড থাকে তাহলে আমার এই দুইটা হাতের ভিতরে যেই টান, যে মহাকর্ষ বল, সেটা নির্ভর করবে এই হাতের দুইটা ভরের গুণফলের সমানুপাতিক। এবং এই যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইখানেও শর্ত কি, M1 M2 মানে বর দুইটা যদি ধ্রুবক রাখি তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, তাহলে এই যে এটা বর্গের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দুইটা সমীকরণ সম্পর্কে যদি আমি একসাথে করি, সমীকরণ দাঁড় করাই, তাহলে F ইকুয়াল টু হবে G M1 M2 ডিভাইড বাই কত d স্কয়ার। এই যে G, এই G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, এই জি যদি মহাকর্ষীয় ধ্রুবক হয়, এই জি থেকে আমাদের কোশ্চেন আসে। কি ধরনের কোশ্চেন আসে সেটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে আমরা দেখলাম F ইকুয়াল টু কত, জি M1 M2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে এখানে বলা যাবে G ইকুয়াল টু কত, F d স্কয়ার ডিভাইডেড বাই কত M1 M2 লেখা যাবে। এখন এইখানে যদি আমি বলি G এর মাত্রা কত, G এর মাত্রা সমীকরণ, অসংখ্যবার এই কোশ্চেন আসছে, অসংখ্যবার। তাহলে আমরা একটু দেখি। তাহলে বলের G এর মাত্রা হবে F d স্কয়ার বাই M1 M2 এর মাত্রা সমান, যেহেতু এটা একটা সমীকরণ। তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ml পার টি স্কয়ার। ডি কি? দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, তাহলে এল স্কয়ার। M1 M2 ভর, তাহলে ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। তাহলে এই এম আর এই এম ক্যান্সেল। তাহলে আমরা এখানে একটু দেখি, সেটা হচ্ছে এল আর এল স্কয়ার গুণ করলে সেটা হবে এল কিউব,
এই যে নিচে এম আছে এটা উপরে উঠলে সেটা হবে এম ইনভার্স 1 এবং টি ইনভার্স কত 2। এটা হচ্ছে মাত্রা। আচ্ছা এখন দেখো এটা তো হচ্ছে দূরত্বের মাত্রা, তাহলে দূরত্বের একক কি মিটার, তাহলে এম কিউব হবে। এটা কি বরের মাত্রা, এটা কি তাহলে একক কি হবে কেজি। এটা কি সময়ের মাত্রা, তাহলে এর একক কি হবে সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমার জি এর একক আর এটা হচ্ছে জি এর মাত্রা। কিন্তু আরেকটা কথা আছে, সেই কথাটা কি, এই জি এর আরেকটা একক আমরা বের করি, সেটা হচ্ছে এফ ডি স্কোয়ার বাই এম ওয়ান এম টু। এফ তো হচ্ছে বল নিউটন, দূরত্ব হচ্ছে মিটার স্কোয়ার, আর নিচে দুইটা কেজি আছে, দুইটা বল আছে, তাহলে আমরা এটা বলতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই যে একক, এটাও একক এবং এটাও একক, রাইট। এটা হচ্ছে ব্যবহারিক একক। ব্যবহারিক একক বলতে এই এককটা আমরা ব্যবহার করি। যদি আমাদের কখনো এটা না যদি থাকে, অপশনে যদি না থাকে, তখন এইটা দিয়ে দিবে, তখন কিন্তু জি এর একক কিন্তু এটা হবে। বুঝতে পেরেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যবহারিক একক এবং এই দুইটাই হচ্ছে কি জি এর একক। জি এর মাত্রা এবং জি এর একক আমাদের আসবেই এই কি বলে গুচ্ছ এবং ত্রিশু গুচ্ছতে অত্যন্ত গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে এটা যেন কোনোভাবে অবহেলা না হয়। আমরা একটু এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা যে এখানে দেখলাম এফ ইজ প্রপোর্শনাল এম ওয়ান এম টু। এখন এরকম যদি বলা হয় যে দুইটা বস্তুর ভর, মানে এখানে তো দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। এখন যদি বলা হয় যে আমি এম ওয়ান যে বস্তুটা এটার ভর পূর্বের দ্বিগুণ করছি এবং এম টু যে বস্তুটা এটার ভর পূর্বের 3 গুণ করছি। এখন কথা হচ্ছে বল কত গুণ হবে, বল কত গুণ হবে, বল কত গুণ হবে, এটা হচ্ছে কথা। আমি ভর, একটার ভর পূর্বের দ্বিগুণ করছি, আরেকটার ভর পূর্বের 3 গুণ করছি। আগে দ্বিগুণ করার আগে এরা একে অপরকে একটা নির্দিষ্ট ফোর্স নিয়ে অ্যাট্রাকশন করতো, আকর্ষণ করতো। এখন বল পূর্বের কত গুণ হবে, তাহলে আমরা দেখি এফ টু মানে দ্বিতীয় যে ফোর্সটা সেটা হবে, একটাকে পূর্বের দ্বিগুণ করছি, আরেকটাকে পূর্বের 3 গুণ করছি। এই যে এমন এর জায়গায় 2 বসাইছি, এম টু এর জায়গায় 3 বসাইছি, ইনটু এফ ওয়ান হবে, ইনটু এফ ওয়ান হবে। দেখো আমি সমানুপাতিক চিহ্ন এখানে তুলে দিয়ে সমান চিহ্ন ব্যবহার করছি, কারণ এখানে যদি আমি মানে এই ধ্রুবক ব্যবহারও করতাম, আলটিমেটলি এটা কিন্তু আমি রেশিও করছি। দেখো এটা এফ টু আর এটা এফ ওয়ান, এফ টু বাই এফ ওয়ান ছিল, রাইট। ধ্রুবক আমার সবসময় কাটা যাবে, সেক্ষেত্রে আমি আসলে ধ্রুবক ব্যবহার করব না। যখন এই যে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ, n গুণ বলবে, তখন আমরা সরাসরি ওই মানটা বসিয়ে দেব। তাহলে আমরা এখানে বলতে পারি এফ টু ইকুয়াল টু কত হবে 6 ইন্টু এফ ওয়ান। এফ ওয়ান কি পূর্বে যেই বলে আকর্ষণ করছে, তাহলে কয় গুণ, তাহলে সেটা হচ্ছে কত 6 গুণ বলে, এখন আগের যে 6 গুণ বলে আকর্ষণ করবে। তারপরে আমরা যদি দেখি যে আমাদের তো ছিল এফ ইজ প্রপোর্শনাল কত 1 বাই ডি স্কয়ার। এখন আমি যদি বলি ডি দ্বিগুণ হলে, ডি দ্বিগুণ করলে এখন এফ টু কত, মানে পরিবর্তিত বল, আমি যখনই দূরত্ব বাড়িয়ে দিব তখন ফোর্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে এফ টু হবে কত, এফ টু হবে 1 বাই ডি এর জায়গায় হবে 2, তার উপরে স্কোয়ার ছিল, সেটার উপর আমার কোনো কাজ নাই, স্কোয়ারের জায়গায় স্কোয়ারই থাকবে, আমি শুধু দূরত্বটাকে দ্বিগুণ করেছি। তাহলে ডি এর জায়গায় শুধু আমার 2 হবে, 2 ইন্টু কত হবে এফ ওয়ান, তাহলে হুইচ ইজ 1 বাই কত 4 এফ ওয়ান, তাহলে পূর্বের 1 বাই 4 গুণ হবে, পূর্বের 1 বাই 4 গুণ। এখন এটা যদি বলা হয় দূরত্ব হাফ গুণ করছে, বুঝল, মানে দূরত্ব অর্ধেক করছে, হাফ গুণ করা মানেই তো আগের থেকে কি করা, অর্ধেক করা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ টু ইকুয়াল টু 1 বাই ডি এর জায়গায় বসবে 1 বাই 2, তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকবে, ইন্টু কত এফ ওয়ান, তাহলে সেটা হবে কত 4 এফ ওয়ান। অর্থাৎ বল, বর্তমান বলটা পূর্বের কত গুণ হবে 4 গুণ হবে। এই যে রিলেশনের ম্যাথ, এই রিলেশনের ম্যাথ তো প্রত্যেকটা অধ্যায়ে আমাদের করতে হবে, সুতরাং এই রিলেশনের ম্যাথে যেন কোনো ঘাটতি না থাকে। আমি যদি একটা পরিসংখ্যান দেখাই তাহলে দেখবা মোটামুটি ভাবে 30% ম্যাথ কেবলমাত্র এই রিলেশন সম্পর্ক থেকে সরাসরি চলে আসবে। তো আমরা একটু ম্যাথ দেখি দুই একটা, তাহলে বুঝতে পারবো। নিচের কোনটি নিউটনের মহাকর্ষীয় সূত্র, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তাই না, সরাসরি সূত্র চলে আসছে। এটা যদিও খুবই সিম্পল একটা কোশ্চেন, বাট এগুলো আসে, এগুলো অবহেলা করার সুযোগ নাই, এই জন্য এটা দেখানো হয়েছে। তাহলে তো সরাসরি কোশ্চেন, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কত জি এম ওয়ান এম টু ডিভাইড বাই কত ডি স্কয়ার। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এর মাত্রা একক আমাদের জানতে হবে এবং এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর জি এর একক নাকি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা এই মানটাও আমাদের জানতে হবে। এই মানটা এএফএমসি
এএফএমসি তে 20-21 সালে আসছিল। এএফএমসি মানে আর্ম ফোর্সেস যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে 20-21 সালে আসছিল। এখন দেখো, গাছের একটি আপেল পৃথিবীকে স্মল অ্যাপ বলে আকর্ষণ করে। বুঝছো, এই হচ্ছে ধরো গাছ, এই গাছের একটা আপেল, এই যে আমার যে পৃথিবী, পৃথিবীকে সে আকর্ষণ করতেছে নিজের দিকে, কত বলে? স্মল অ্যাপ বলে। আর আমার পৃথিবী গাছকে ক্যাপিটাল অ্যাপ বলে, গাছের আপেলকে ক্যাপিটাল অ্যাপ বলে আকর্ষণ করতেছে। এখন কোশ্চেন হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কিরকম, এদের মধ্যে সম্পর্ক কিরকম? আচ্ছা, সবসময় জানবা পৃথিবী এবং যে কোনো বস্তু, পৃথিবী পৃথিবী এবং বস্তু, এদের ভিতরে আকর্ষণ বল সবসময় সমান হয়। পৃথিবী যদি বস্তুকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে, বস্তু যদি পৃথিবীকে স্মল এফ বলে আকর্ষণ করে, স্মল এফ ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল এফ। যদি এর চেয়ে ব্যত্যয় ঘটতো, যদি আকর্ষণ বল আরো মানে বেশি হইতো, তাহলে আমরা সেই দিকে ধাবিত হয়ে যেতাম, পৃথিবীর কেন্দ্রে চলে যাইতাম। তাহলে আমি এটা, যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমি এই বিষয়টা তোমাকে আবার মানে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমরা তো জানি এফ ইকুয়াল টু কত? জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, এই তো আকর্ষণ বলের মান। আমি যখন হিসাব করব পৃথিবী কত বলে আকর্ষণ করে, বুঝছো, তখন এই, এটা তো ধ্রুবক, এই এমন হচ্ছে পৃথিবীর ভর, m2 বস্তুর ভর, এবং ডি হচ্ছে পৃথিবী এবং ওই আপেলের মধ্যকার দূরত্ব, রাইট? আবার যখন আমি আপেলের হিসাব করব, যখন আমি হিসাব করব আপেল কত বলে আকর্ষণ করে, বুঝছো, তখনও তো আমি এই যে এফ, এই সমীকরণটা দিয়ে হিসাব করব m1 m2 বাই কত ডি স্কয়ার, কারণ আকর্ষণ বলের সূত্রই তো এইটা, এর বাইরে তো আর আকর্ষণ বলের সূত্র নাই। তাহলে তখনও আমার এই যে এমন হচ্ছে বস্তুর ভর, ইয়ার মানে আপেলের ভর, m2 হচ্ছে পৃথিবীর ভর, এবং ডি হচ্ছে এই আপেল এবং পৃথিবীর যে মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, দুই ক্ষেত্রে আমি যেহেতু মান একই বসাইছি, তাহলে দুই ক্ষেত্রে রেজাল্ট সেম আসবে। যেহেতু রেজাল্ট সেম আসবে, তাহলে এটা আমাদের বুঝতে হবে ক্যাপিটাল এফ ইকুয়াল টু কত হবে? স্মল এফ। শুধু এটা আপেল এবং পৃথিবীর ক্ষেত্রে সত্য নয়, যে কোনো বস্তুর ক্ষেত্রে সত্য। বস্তু পৃথিবীকে যে বলে আকর্ষণ করবে, পৃথিবী বস্তুকে সে একই বলে আকর্ষণ করবে। বলের ভ্যালু সমান, বলের ভ্যালু সমান, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা দেখলাম, ক্যাপিটাল এফ ইকুয়াল টু কত হবে? স্মল এফ। দেখো কতবার আসছে, কতবার আসছে, কত রকম ভাবে আসছে। আচ্ছা, এখন দুটি বস্তুর মধ্যে একটার ভর কি করা হয়েছে? দুইটা বস্তুর মধ্যে একটার ভর কয় গুণ করা হয়েছে? ভর দেখো 4 গুণ। অপরটির ভর কয় গুণ? 3 গুণ। এবং মধ্যবর্তী দূরত্ব কত গুণ করছে? মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছে। তাহলে পূর্বের বলের কত গুণ হবে? মানে F2 F1 এর কত গুণ হবে? এই যে যখনই এরকম থাকবে সম্পর্ক, গুণ কথা থাকবে, তখনই তো বুঝবো আমরা এগুলো সম্পর্কের অঙ্ক। তাহলে সেক্ষেত্রে F2 ইকুয়াল টু কত হবে? M1, এমন কত গুণ করছে? দুইটা বস্তুর মধ্যে একটার ভর 4 গুণ, M1 ইন্টু কত? M2, আর একটা কত গুণ? 3 গুণ, রাইট? এবং মধ্যবর্তী দূরত্ব কত গুণ? দ্বিগুণ, তাহলে কত? 2 স্কয়ার ইন্টু কত হবে? F1। এখানে জি দেই নেই কেন? কারণ যে আমি যখনই রেশিও করব, জি আলটিমেটলি কাটা যাবে। জি আলটিমেটলি রেশিও করা মানে ভাগ করা, তখন জি ওই পাশ থেকে কাটা যাবে। তখন আমি এখানে 3 4 কত বলতে পারি? 12, আর নিচে কত? 4, তাহলে হুইচ ইজ 3। তাহলে 3F1, 3F1, তার মানে 3F1 মানে কি? পূর্বের কত গুণ? পূর্বের হচ্ছে 3 গুণ, পূর্বের 3 গুণ। তাহলে এটা আমরা করতে পারবো। খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথগুলোই আসবে আসবে আসবে, এই ম্যাথগুলোই, এই অধ্যায় গুরুত্বপূর্ণ, এবং একই সাথে তুমি ইজিলি এই নাম্বারগুলো তুমি ক্যারি করতে পারবে। সুতরাং কোনোভাবেই যেন অবহেলা না হয়। দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ এবং আরেকটার ভর 3 গুণ এবং একই সাথে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, ওই একই। তাহলে F2, একটার ভর দ্বিগুণ আরেকটার ভর 3 গুণ, মধ্যবর্তী দূরত্ব কত? দ্বিগুণ। তাহলে এইটা ইন্টু কত হবে? F1, আগের বলের তুলনায়, রাইট? তাহলে 3 দুগুণে 6, আর নিচে হবে 4 ইন্টু কত? F1। আমি যদি কাটি 3 আর এটা 2, 3/2 মানে 1.5, 3/2 হচ্ছে কত? 1.5। তাহলে কত গুণ? 1.5 গুণ, পূর্বের 1.5 গুণ বলে একে অপরকে আকর্ষণ করবে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা তো জানি 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে আছে, এদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? এই দেখো সিইউ এর কোশ্চেন, পোস্টের কোশ্চেন। এই আমরা একটু দেখি, F ইকুয়াল টু আমরা কি জানি? জি m1 m2 ডিভাইড বাই কত? ডি স্কয়ার। এখন আমি যদি মান বসাই, জি m1 1 কেজি, m2 1 কেজি, দূরত্ব 1 মিটার, তাহলে বলো তো F ইকুয়াল টু কত হবে? F ইকুয়াল টু কত হবে? F ইকুয়াল টু জি। অর্থাৎ 1 কেজি বলের দুইটা বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরে রাখি, তাহলে যেই বলে আকর্ষণ করে সেটা মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমান। মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমান। জি এর মান কত?
6.673 ইন্টু 10⁻⁻11। যেহেতু আমি বলের মান নির্ণয় করতে চাচ্ছি কত বলে আকর্ষণ করবে, সেহেতু একক হবে নিউটন। 6.673 ইন্টু 10⁻11 নিউটন। আচ্ছা, আমরা তারপরে যাই। এই দেখো কতবার আসছে ঢাকা ইউনিভার্সিটি, দেখছো? তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের কি চাওয়া হয়েছে? মাত্রা চাওয়া হয়েছে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা চাওয়া হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় আশা করছেন, মেডিকেলে আশা করছেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আশা করছেন, কৃষিতে আশা করছেন। এটা কতবার দেখাবো, মানে এগুলো দেখালে বোর্ড পড়ে যাবে। আচ্ছা, তাহলে জি এর মাত্রা সমীকরণ কি? যদি আমরা ভুলে যাই, রাইট, তখন জি এর সমীকরণ লিখবো এফ ডি স্কয়ার বাই কত m1 m2। তখন বলের মাত্রা লিখবো কত? ml পার টি স্কয়ার। দূরত্বের মাত্রা হচ্ছে এল স্কয়ার। আর ভর, কয়টা ভর? দুইটা। এই এম এম ক্যান্সেল, এল আর এল স্কয়ার গুণ করলে হবে এল কিউব। আর এম উপরে উঠলে সেটা হবে এম ইনভার্স 1, টি ইনভার্স কত? 2। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয় আমরা একটু দেখি মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক, রাইট? জি এর একক। আচ্ছা, দেখো এটা জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন, রাইট? আচ্ছা, জি এর একক কি? জি এর যে আমরা ব্যবহারিক একক একটা জানতাম এবং আরেকটা মানে অ্যাজ ইউজুয়াল একক জানতাম। দেখো কিছুক্ষণ আগে আমরা দেখলাম এল কিউব পার এম পার কত? টি স্কয়ার। এই এল মানে দূরত্ব, তাহলে এটা মিটার কিউব। এম মানে ভর, তাহলে এটা কত? কেজি ইনভার্স 1। টি মানে সময়, তাহলে এস ইনভার্স কত? 2, রাইট? তাহলে এইখানে আমরা দেখি মিটার কিউব কেজি ইনভার্স 1, এস ইনভার্স 2 আছে না? মিটার কিউব কেজি ইনভার্স 1, এস ইনভার্স কত? 2। এই যে এইখানে একটু ভুল হয়েছে, এটা কেজি ইনভার্স কি হবে? 1 হবে। কেজি ইনভার্স 1 হবে, মানে এটা তুলতে ভুল হয়েছে। এই একটা বিষয়। আর ব্যবহারিক একক কি জানতাম? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা ছিল কি আমাদের ব্যবহারিক একক। তারপরে যায় পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেল, কিন্তু ভরের কোনো রূপ পরিবর্তন হলো না। ভরের পরিবর্তন হইল না। ভরের যদি পরিবর্তন না হয় তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? আমরা অভিকর্ষ ত্বরণে চলে আসছি। আমরা একটু ত্বরণ নিয়ে কথা বলি, তারপরে ত্বরণে আসবো। আচ্ছা, এই যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ এই অধ্যায়ে বলে দিয়েছিলাম না কয়েকটা টপিক বলে দিব, 3টা বা 2টা। এই ভিতরে আমি একটা অলরেডি লিখতেছি, সেটা কি? অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ কি পরিমাণ ইম্পর্টেন্ট, এইটা মানে বলে তোমাকে শেষ করা যাবে না। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ আমরা একটু বলি। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত। আচ্ছা, এখানে এম তো ভর, কার? পৃথিবীর ভর। আর আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, আর যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়, এখানে আর এর মান অ্যাজ ইউজুয়ালি যদি দেওয়া না থাকে বা দেওয়া থাকলেও অলমোস্ট এইটাই, 6400 কিলোমিটার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 6.4 10⁻⁶ মিটার। কিলোমিটারকে আমি যখন মিটারে নিব, এসআই এককে নিব। আচ্ছা, এখন দেখো এই যে জি, জি এম বাই আর স্কয়ার, যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর, এখানে কিন্তু বস্তুর ভর নাই। বস্তুর মানে আমার তোমার মানে যে এই যে এই কলমের কোনো কিছুরই ভর নাই। এই জন্য আমার ত্বরণ যা, আমি যদি ছাদ থেকে লাফ দিই, আমি যেই ত্বরণে পৃথিবীর দিকে পড়বো, তুমি যদি একটু ফ্যাটি হও বা আমার চেয়ে যদি একটু হ্যাংলা হও, তাহলে কিন্তু তুমি একই ত্বরণে পড়বে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার বা তোমার ভর নেই। আমার বা তোমার ভরের উপর এটা কি নির্ভর করে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখি এই যে বস্তুর ভর মানে পৃথিবীর ভর এম, এটা কি লেখা যাবে? জি আর স্কয়ার ডিভাইডেড বাই কত? জি, এটা লেখা যাবে জি আর স্কয়ার ডিভাইড বাই ডি। ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা সরাসরি আসছে, পৃথিবীর ভর এম ইকুয়াল টু হোয়াট, মানে সমীকরণ চাওয়া হয়েছে, তাহলে সেটা হবে কি জি আর স্কয়ার ডিভাইডেড বাই জি। আরেকবার আসছিল এই যে জি এবং এই ক্যাপিটাল জি বাই এম এর রেশিও অনেক সময় চাওয়া হয়। আচ্ছা, এখান থেকে যদি বলা হয় জি বাই ক্যাপিটাল জি এর রেশিও, তাহলে আমরা বলতে পারি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। মানে এই সমীকরণ থেকে আমি আড়াআড়ি গুণ করে বা করে যে কোনো কিছু আমি এটা করতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে একটু খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যদি এইটা হয় জি ইকুয়াল টু জি এম বাই কত? আর স্কয়ার। আচ্ছা, জি তো এমনি ধ্রুবক, আমি এইখান থেকে বলতে পারি জি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক। শর্ত কি? শর্ত হচ্ছে আর যদি কনস্ট্যান্ট রাখি, আর যদি কনস্ট্যান্ট থাকে, মানে পৃথিবীর যে ব্যাসার্ধটাকে যদি আমি ফিক্সড করে দিই, মানে
ধ্রুবক করে ফেলি, মান যদি পরিবর্তন করতে না দিই, তাহলে এম যদি দ্বিগুণ হয় ত্বরণ দ্বিগুণ হবে, এম 3 গুণ হলে ত্বরণ 3 গুণ হবে, এম হাফ গুণ হলে মানে ভর হাফ গুণ হলে ত্বরণ হাফ গুণ হবে। আবার জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এইখানেও শর্ত আছে, এইখানে কি পৃথিবীর ভরকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে এইখানে বলতেছে জি এর সাথে আর এর রিলেশন হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি দূরত্ব দ্বিগুণ করি, মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, তাহলে আমার অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে 1/4 গুণ, 1/4, 4/1 হয়ে যাবে। কিন্তু আমরা আরেকটা জিনিস একটু বিবেচনায় নেই, সেটা হচ্ছে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। আচ্ছা, এম তো পৃথিবীর ভর, ভরের পরিবর্তে যদি আমি লিখি ভি ইন্টু রো, যেখানে রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, কারণ আমরা জানি আয়তনকে ঘনত্ব দ্বারা গুণ করলে ভর পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি, জি আয়তনকে লেখা যাবে 4/3 পাই আর কিউ, পৃথিবী আর ব্যাসার্ধের গোলক, তাহলে আয়তন আর ব্যাসার্ধের পৃষ্ঠ গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে আমি এটা লিখলাম 4/3 পাই আর কিউব, আর ঘনত্ব রো, আর নিচে হচ্ছে কত? আর স্কয়ার। এটা ক্যান্সেল, তাহলে আলটিমেটলি জি ইকুয়াল টু আমি যেটা পাইলাম 4/3 পাই আর রো জি। এখন দেখো ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে জি এর সাথে আর এর যে রিলেশন, সেই রিলেশন সমানুপাতিক হয়ে গেছে। দেখো জি এর সাথে যে আর এর যে রিলেশন, সেই রিলেশন সমানুপাতিক হয়ে গেছে। 4/3 পাই এমনি ধ্রুবক, জি ধ্রুবক, যদি ঘনত্ব ধ্রুবক হয়, যদি ঘনত্ব কি করি আমি ধ্রুবক রাখি, মানে রো যদি ধ্রুবক রাখি, তাহলে জি এর সাথে আর এর রিলেশন কি সমানুপাতিক। তাহলে দেখো এইখানেই হচ্ছে টুইস্টটা, এইখানেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে টিচাররা কোশ্চেন করতে মজা পায়, যে আমি এই কনসেপ্ট স্টুডেন্টরা জানে কিনা, বা পরীক্ষার হলে জানার পরেও সেই দ্রুতগতিতে এটা মানে বুঝতে পারবে কিনা। যখনই ঘনত্ব দিয়ে দিবে, তখন দেখো দূরত্ব যদি আমি দ্বিগুণ করি, তাহলে ত্বরণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর যখন ঘনত্ব ধ্রুবক না রেখে ভর ধ্রুবক রাখতেছে, মানে ভর বাড়বে না কমবে না, তখন দূরত্ব দ্বিগুণ করলে ত্বরণ দ্বিগুণ তো দূরের কথা, দ্বিগুণ না হয়ে আরো 1/4 গুণ হয়ে গেছে, মানে 4/1 হয়ে যাচ্ছে। সুতরাং মাথায় রাখবো এই সমীকরণ কখন এবং এই সমীকরণ কখন। তাহলে আমরা এটা একটু দেখলাম, সেটা হচ্ছে রো ধ্রুবক থাকলে, রো যদি ধ্রুবক থাকে, তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক কি সমানুপাতিক, জি এর সাথে আর এর সম্পর্ক কি হবে সমানুপাতিক হবে। সেক্ষেত্রে আমি যে বলতে পারবো R1 R2 অনুপাত যা আসবে, G1 এবং G2 এর রেশিও কি আসবে তাই আসবে, G1 এবং G2 এর রেশিও ঠিক তাই আসবে। এটা যেন কোনোভাবেই আমরা এটা ভুল না করি। তাহলে আমরা একটা কোশ্চেন দেখি, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 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 1/3 হয়ে গেল, ব্যাসার্ধ 1/3 হয়ে গেল, মানে কি 1/3 গুণ করা হয়েছে। কত গুণ করা হয়েছে? 1/3। কি ভরের কোন রূপ পরিবর্তন করা হয় না, ভর ফিক্সড। তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক কি বলো? জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জি ইকুয়াল টু কত হবে? 1/13 স্কয়ার ইনটু কত? G1, মানে আগের 1 বাই, এই যে জি এর জায়গায় লিখছি 1/3, তাহলে এটা কত হয়ে যাবে? 1/3 মানে 1/9, এটা উপরে উঠলে 9 হয়ে যাবে। তাহলে 9 ইন্টু কত হয়ে যাবে? G1। তাহলে G2 ইকুয়াল টু কত হবে? 9 ইন্টু G1। তাহলে পূর্বের কত গুণ হয়ে গেল? পূর্বের 9 গুণ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 কোশ্চেন দেখো, পৃথিবী পৃষ্ঠে আচ্ছা, এইখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে জি ইকুয়াল টু যে জিএম বাই আর স্কয়ার, হ্যাঁ, এইটা আর একই জিনিস, মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ একই জিনিস, মাথায় রাখবো। জি এর সমীকরণ যা, এর সমীকরণ তা, জি এর সাথে যা যা রিলেশন, আর এবং এম এর এর সাথেও ঠিক তাই রিলেশন, মানে মহাকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ সেম সেম সেম, মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ সেম। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জি, আচ্ছা ওকে ফাইন, পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান কত পাইছি? জি। কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয়, এইখানে ইন্টারেস্টিং বিষয়, ঘনত্ব সমান, তার মানে কি ঘনত্বকে আমি কি রাখছি? ধ্রুবক রাখছি। এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ঘনত্ব সমান আর ব্যাসার্ধ কি পূর্বের দ্বিগুণ করা হয়েছে, তবে গ্রহে প্রাবল্য কত বা ত্বরণ কত? ত্বরণ আর প্রাবল্য একই জিনিস, রাইট? তাহলে আমরা কিন্তু জানি এখন ব্যাসার্ধ কত গুণ করছি? দ্বিগুণ। ব্যাসার্ধের সাথে ত্বরণের সম্পর্ক কি সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি G2 ইকুয়াল টু কত? 2 ইন্টু কত হবে? G1। G2 মানে
পরিবর্তিত ত্বরণ, এই জি টুর পরিবর্তে আমি এটা ই টু লিখতে পারতাম, কারণ জি এবং ই প্রাবল্য, ত্বরণ আর প্রাবল্য একই জিনিস। অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় প্রাবল্য, অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় প্রাবল্য এই একই জিনিস। তাহলে ই টু ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু কত? ই ওয়ান। 2 ইন্টু কত? ই ওয়ান। আচ্ছা, 2 ইন্টু ই ওয়ানের মান কত? ই ওয়ান ছিল জি, জি ওই যে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ই ওয়ানের মান কত ছিল? জি। তাহলে এটা হবে কত? এটা হবে আমাদের 2G রেজাল্ট। ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের কোশ্চেন যেন আমরা কোনোভাবেই মিস না করি। দেখো, দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান। ঘনত্ব নিয়ে কথা বলা, রাইট? ঘনত্ব সুষম সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার দ্বিগুণ। তার মানে আমরা যদি অনুপাত করি R1:R2, তাহলে এই যে R1 হচ্ছে প্রথমটা, R2 হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এদের রেশিও কত হবে? 2:1, কারণ প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয় যেইটা আছে তার কত? দ্বিগুণ। তুমি যদি তাও না বুঝো, দ্বিতীয়টা যদি এক্স ধরো, তাহলে এটা কত হবে? 2x, রেশিও করে দাও 2x:x, এই x ক্যান্সেল হলে সেটাও হবে কত? 2:1, রাইট? আচ্ছা, যখনই ঘনত্ব নিয়ে কথা বলা হয়েছে তখনই আমরা জানি জি এর সাথে আর এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি R1:R2 যা আসবে G1:G2 রেশিও ঠিক তাই আসবে। তখন বলছে আচ্ছা, প্রথম গ্রহের উপরিভাগ এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের জি এর অনুপাত নির্ণয় করো। তার মানে G1: কত? G2 চাওয়া হয়েছে। তাহলে সেটাও হবে কত? 2:1, ওই একই মান আসবে। সেটা হবে কত? 2:1, 1:2 না কিন্তু, দেখো বিপদ কিন্তু সামনে আছে, রাইট? তাহলে সেটা হবে কত? 2:1। আমরা একটু তারপরে একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটু দেখব আহ, এই যে আমরা বললাম জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা তোমরা একটু দেখো। পৃথিবী তো আসলে এইরকম, মানে সুষম গোলাকৃতির না, তাই না? ওই কমলা লেবুর মতো বলতে পারো বা ডিমের মতো বলতে পারো। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এই যে এইটাকে বলা হয়, উপর নিচে যে রেখাটা দেখতেছে এটাকে বলা হয় মেরু রেখা, বা এই প্রান্ত বিন্দুকে বলা হয় মেরু, আর এই রেখাটাকে বলা হয় বিষুবীয় রেখা বা নিরক্ষীয় অঞ্চল। বিষুবীয় রেখা বা নিরক্ষীয় অঞ্চল, হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চল, তুমি যাই বলো না, বিষুবীয় রেখা বা নিরক্ষীয় অঞ্চল। এখন আমরা এই সমীকরণ থেকে একটু দেখি, এই যে বিষুবীয় রেখা বা নিরক্ষীয় অঞ্চল আর এটা মেরু অঞ্চল, মাথায় রাখবা বিষুবীয় অঞ্চল মেরু অঞ্চল থেকে 122 কিলোমিটার বেশি, এদিকে দূরত্ব 122 কিলোমিটার বেশি। তাহলে আমরা এটা বলতে পারি, এই যে বিষুবীয় অঞ্চল মেরু থেকে মেরু থেকে কত? 122 কিলোমিটার কি হবে? বেশি হবে। মেরু থেকে 122 কিলোমিটার বেশি হবে। এটা কিন্তু এফএমসির কোশ্চেন, রাইট? এটা এফএমসি তে 20-21 আসা কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি, এই যে আর যেহেতু মেরুতে কম, এই যে মেরু অঞ্চলে আর কম, রাইট? আর যদি কম হয়, এই যে আর স্কয়ার দ্বারা ভাগ, তাহলে আর যত কম হবে জি তত কি হবে? জি তত বেশি হবে। আর দেখো, এই যে বিষুবীয় অঞ্চল, এইখানে দেখো এটি একটু চওড়া, তাহলে কেন্দ্র থেকে একটু বেশি দূরে অবস্থিত, রাইট? যেহেতু কেন্দ্র থেকে এইখানে বেশি দূরে অবস্থিত, তাহলে আমি এটা বলতে পারি আর বেশি। যেহেতু আর বেশি, তার মানে এইখানে কত হবে? জি কম হবে, রাইট? তাহলে আমরা দেখতেছি মেরুতে জি বেশি, মেরুতে জি বেশি, আর বিষুবীয়তে জি কম, রাইট? বিষুবীয়তে বিষুবীয়তে জি কম। তাহলে আমি যদি বলি, আমি যদি মেরু থেকে বিষুবীয়ের দিকে আসতে থাকি, মেরু থেকে যদি বিষুবীয়ের দিকে আসতে থাকি, তাহলে কি হবে? বেশি থেকে কি কমতে থাকবে, জি এর মান বেশি থেকে কমতে থাকবে, এতে তো কোনো সন্দেহ নাই। আমি যদি মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকি, তাহলে জি এর মান, কারণ মেরুতে সবচেয়ে বেশি, আমি যত বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকবো জি এর মান ততই কি হতে থাকবে? কমতে থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি, সেটা হচ্ছে এই যে আমার পৃথিবী আহ মোটামুটি একবারে গোলক হয়ে গেল, তাই না? আচ্ছা, আমি একটু এই করি, সেটা হচ্ছে এই যে আমার পৃথিবী, এটা তো মেরু আর এটা তো বিষুবীয়। এই কেন্দ্র থেকে যদি আমি ভূপৃষ্ঠের কোনো একটা অঞ্চলে অগ্রসর হই, তাহলে বিষুবীয় রেখা থেকে
ভূপৃষ্ঠের কোনো একটা অঞ্চল সংযোগ করি, যদি কেন্দ্র দিয়ে সংযোগ করি, যে কোণে থাকবে সেটাকে বলা হয় অক্ষাংশ। তাহলে এই যে কোণটাকে, এটাকে বলা হচ্ছে কত, এটা তাহলে এই অক্ষাংশে কোণের মান হচ্ছে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আচ্ছা, এখন এই ওমেগাটা কি? এই ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৈনিক বেগ, মাথায় রেখো। এই ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৈনিক পৃথিবীর কৈনিক বেগ। ওমেগা হচ্ছে পৃথিবীর কৈনিক বেগ। এখন আমরা যদি এইটা একেবারে মেরু অঞ্চলে চলে যাই, যদি মেরুতে চলে যাই, তাহলে আমাকে একটু বলো তো মেরুতে ল্যামডা কত? মেরুতে ল্যামডা কত হয়ে যাবে? 0 ডিগ্রি নাকি? না, মেরুতে ল্যামডা হবে 90 ডিগ্রি। তাহলে দেখো, এই যে ল্যামডাতে হিসাব করা হয় বিষুবীয় অঞ্চল, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে যত তুমি যদি মেরু অঞ্চলের দিকে চলে যাও, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে মেরুতে যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে জি ল্যামডা হয়ে যাবে জি এর সমান, কারণ এটা 0 হয়ে যাবে, cos 90 ডিগ্রি মান 0। তাহলে এইটাই হচ্ছে এই যে জি ল্যামডা, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর জি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা পাইছো, সেটাই হচ্ছে জি ম্যাক্সিমাম। আর এই ম্যাক্সিমাম মানটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা একটু দেখি যে এই মেরু অঞ্চলে, মেরু অঞ্চল বলে ল্যামডার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, এর আগে আমরা দেখে আসলাম, এবং সেই মানটা কত? 9.83 মিটার স্কয়ার। আর আদর্শ মান যেটা, হ্যাঁ, জি এর আদর্শ মান, আচ্ছা, জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান, এই জি এর আদর্শ মান হচ্ছে ধরা হয় 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে, ওই যে আমরা যে দেখলাম 45 ডিগ্রি কোণ করে, হ্যাঁ, জি এর আদর্শ মান হিসাব করা হয়, এবং সেই মানটা মোটামুটি হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা ধরা হয় 9.81, এবং সেটা অবশ্যই 45 ডিগ্রি কিসে ধরা হয়? অক্ষাংশে ধরা হয়। এখন আমরা যে দেখলাম জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তাহলে আমরা এখানে একটু দেখি বিষুবীয় অঞ্চলে কি ঘটনা ঘটবে, বলো। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল তো ল্যামডা 0 ডিগ্রি, কারণ কি, এটা যদি পৃথিবী হয়, এটা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলের সাথে বিষুবীয় রেখা 0 ডিগ্রি কোণে আছে, তাহলে বিষুবীয় অঞ্চলে ল্যামডা 0। তাহলে আমরা দেখতেছি জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস, এই মানটা আসবে ওমেগা স্কোয়ার অনলি আর। এই ওমেগা স্কোয়ার অনলি আর কেন? কারণ ল্যামডার মধ্যে কজ ল্যামডা, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ওটা 1 হয়ে যাবে। এই ওমেগা হচ্ছে কৈনিক বেগ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই মানটা হবে 0.034, 0.034। তাহলে আমি যদি এই 9.83 থেকে যদি 0.034 বাদ দিই, তাহলে এটা হবে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে কার মান? অভিকর্ষ ত্বরণের মান। এখন দেখো, এই যে ওমেগা স্কয়ার আর, এখানে ওমেগা হচ্ছে পৃথিবীর কৈনিক বেগ। এখন পৃথিবীর কৈনিক বেগ যদি তুমি হঠাৎ করে থামিয়ে দাও, বুঝো, আমরা একটু দেখি, সেটা হচ্ছে জি 0 ডিগ্রিতে আমরা কত পাইলাম? জি মাইনাস কত? ওমেগা স্কয়ার কত? আর। আচ্ছা, আর নরমালি জি 90 ডিগ্রিতে আমরা কত পাইলাম? নরমালি জি পায়ে গেছি, বুঝো, জি ম্যাক্সিমাম টুকুই পায়ে গেছি। তাহলে যদি পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে, বুঝো, পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায়, ঘূর্ণন থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে কি হবে? এই যে ওমেগা, এই ওমেগার মান কি হয়ে যাবে? 0। ওমেগার মান যখন 0 হয়ে যাবে, ওমেগা স্কয়ার আর এর মানও 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায়, বুঝো, এটা যদি 0 হয়ে যায়, তাহলে বিষুবীয় অঞ্চলে জি 0 ডিগ্রিতে জি এর মান জি হবে, রাইট? তাহলে আগে যা ছিল, পৃথিবীর ঘূর্ণন যদি থামিয়ে দাও, তাহলে আগে ত্বরণ যা ছিল বিষুবীয় অঞ্চলে, এখন কিন্তু ত্বরণ আর আগের মতো নাই, ত্বরণ আগের চেয়ে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। ইয়েস, মেরু অঞ্চলে বাড়লো না, কমলো না, কারণ এইখানে তার কোনো যোগ বিয়োগ নাই, পৃথিবীর ঘূর্ণন ব্যাগের সাথে তার কোনো রিলেশনই নাই, এই জন্য আমরা আরো এখানে কোনো কাজ করি নাই। তো এই জিনিসটা আমাদের মানে বারবার এত পেঁচিয়ে আসবে, আর আমরা যেন এটা কোনোভাবেই মিস না করি। আমরা কোশ্চেন দেখি, কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি ধরা হয়? সর্বাপেক্ষা বেশি কত অক্ষাংশে? আমরা বলছিলাম সমুদ্র পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে। কত ডিগ্রি অক্ষাংশে?
45 ডিগ্রি অক্ষাংশে। তারপরে আসি, জি এর আদর্শ মান কোথায় ধরা হয়? আদর্শ মান কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে। দেখো তো এখানে কোথায় 45 ডিগ্রি অক্ষাংশ আছে? সমুদ্র তল থেকে কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে। পৃথিবী পৃষ্ঠ থেকে না, সমুদ্র পৃষ্ঠ থেকে এই বিষয়টা হিসাব করা হয়। তাহলে এটা আমরা মাথায় রাখবো। তারপরে দেখি কোন স্থানে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচের কোন স্থানে জি এর মান 9.83, নিচের কোন উক্তিটি সঠিক? আমরা 45 ডিগ্রি করে সেটা আদর্শ ধরি, আর জি এর ম্যাক্সিমাম মান আমরা দেখছিলাম, জি এর ম্যাক্সিমাম মান দেখছিলাম কোন অঞ্চলে? মেরু অঞ্চলে, রাইট? 45 ডিগ্রি অক্ষাংশে না, কিন্তু 45 ডিগ্রি অক্ষাংশে 9.81, আর যখন এইটা তখন সেটাকে আমরা বলছিলাম মেরু অঞ্চলে। স্থানটি যদি মেরু অঞ্চলে অবস্থিত হয় তাহলে সেটা জি এর মান হবে 9.83। তারপরে আসে জি এর সর্বাধিক মান কোথায়? আমরা দেখছি জি এর সর্বাধিক মান হচ্ছে মেরু অঞ্চলে। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ কি হয় আমরা দেখছিলাম। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে এই জায়গায়, এই যে মেরু, হ্যাঁ, আর এটা হচ্ছে বিষুবীয়। এখন বিষুবীয় থেকে যদি মেরুতে যাও, এখানে তো জি কম, রাইট? এখানে জি কম, আর এখানে কি জি বেশি। তাহলে বিষুবীয় থেকে মেরুতে গেলে জি বাড়তে থাকবে। আবার মেরু থেকে যদি বিষুবীয়র দিকে আসো তাহলে জি কি হতে থাকবে? কমতে থাকবে। কোশ্চেন কি? কোশ্চেন বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যাচ্ছ, রাইট? বিষুবীয় থেকে, এই যে বিষুবীয় অঞ্চল থেকে কোন জায়গায় যাচ্ছ? মেরুর দিকে যাচ্ছ। তাহলে কি জি এর মান গ্রাজুয়ালি বাড়তে থাকবে, তাহলে বৃদ্ধি পেতে থাকবে। জি এর মান কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ যদি থেমে যায়, মেরুতে কোনো বস্তুর ভর কি হবে? পৃথিবীর ঘূর্ণন হঠাৎ যদি থেমে যায়, একেতে হচ্ছে যদি ওজন বলতো তাহলে ভিন্ন কথা ছিল। এখানে যেহেতু বর বলছে, তোমাকে একটা বোকা বানানোর চেষ্টা করছে। বর নেভার বি চেঞ্জ। ওজন মানে হইতে পারে, চেঞ্জ হইতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বর সর্বদা সেম থাকে, ওজন পরিবর্তন হয়। ভর সর্বদা সেম থাকে, ভর সর্বদা কি থাকবে? সেম থাকবে। ভর সর্বদা সেম থাকবে, ওজন পরিবর্তন হয়। ওজন কি হবে? ওজন পরিবর্তন হয়। ভর সর্বদা সেম থাকবে, ওজন কি হবে? ওজন পরিবর্তন হবে, ভরের কোনো পরিবর্তন হবে না। তারপরে এখানে একটু দেখি, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক, ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ G2 ভর কত গুণ করছে? এই যে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক। ব্যাসার্ধ দ্বিগুণ আর ভর কি? অর্ধেক। তাহলে আমরা জানি G ইকুয়াল টু GM বাই আর স্কয়ার, এটা ছিল G ইকুয়াল টু কত? GM বাই কত? আর স্কয়ার। এই M কত গুণ করছে? অর্ধেক। আর ব্যাসার্ধ কত গুণ করছে? দ্বিগুণ। তাহলে এটা হবে কত? 2 স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণ এটা ইনটু কত হবে? G1, আগের এত গুণ হবে। তাহলে আমরা একটু দেখি অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে। সেটা এটা উপরে হবে 1/2 আর নিচে হবে কত? 4 ইনটু কত? G1। তাহলে হুইচ ইজ 1/8 ইনটু কত? G1। G1 মানে ওই যে পৃথিবীর ত্বরণ, আগের যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে, তার মানে এটা লেখা যাবে G ডিভাইডেড বাই কত? 8। এটাকে লেখা যাবে G ডিভাইডেড বাই 8। এই অভিকর্ষ ত্বরণ রিলেটেড যে কথাবার্তা, প্রাথমিক অভিকর্ষ ত্বরণ নিয়ে কিন্তু আরো সেকেন্ড পর্বে, মানে সেকেন্ড পর্বে মূল ক্লাসটা টোটালি শেষ করব। অভিকর্ষ ত্বরণে এই অংশটুকু করলাম। সেকেন্ড পর্বে আমরা এইচ উচ্চতায় যাব, এইচ গভীরে যাব, মুক্তিবেগ যাব, তারপরে আমরা ওই ক্যাপলারের সূত্রে যাব। সেই সাথে সাথে আমরা ওইভাবে শেষ করে ফেলবো। আজকে এই পর্যন্তই। পার্ট 1টা ভালো করে দেখো, আগামীকাল ইনশাল্লাহ পার্ট 2টা আমি আবার তোমাদের জন্য আপলোড করব। আর এই ক্লাসগুলো শুধু একা দেখবে না, এই ক্লাসগুলো বন্ধুদেরকে নিয়ে দেখবে, বন্ধুদেরকে জানাবে, যেন আমি ভবিষ্যতে তোমাদের কাছ থেকে আরো ভালো ফিডব্যাক পাই, এবং আমি রেডি আছি তোমাদেরকে আসলে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।